স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি মাকদুরা মিতি। প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এর নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এর আগে সকালে সচিবালয়ে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধনী খাম ও ডাটা কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডাক কার্ড প্রকাশ করা হয়। 3 বছর আগে দেউলিয়ার পথে ছিল শ্রীলঙ্কা, আর বাংলাদেশ ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। বিশ্ব ব্যাংকের হিসেব, শ্রীলঙ্কা আবারও উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় ফিরেছে, অথচ বাংলাদেশ এখনো সেই লক্ষ্য থেকে অনেক পিছিয়ে। কেন এই পার্থক্য জানাচ্ছেন তানিয়া আক্তার। একসময় সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। 2022 সালে দেশটির ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু এরপর কঠোর অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন, পর্যটন খাত পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদন বাড়ানোর মাধ্যমে গতি ফিরে পায় অর্থনীতি। 2025 সালে 5% প্রবৃদ্ধি অর্জন করে বিশ্ব ব্যাংকের উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় ফিরেছে শ্রীলঙ্কা। 3 বছরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও উন্নতি নেই বাংলাদেশের। বড় কোনো বিপর্যয় না ঘটলেও কাঠামোগত নানা দুর্বলতা, দীর্ঘদিন ধরে প্রবৃদ্ধি অনেকটা স্থবির হয়ে আছে। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, রপ্তানি ও বিনিয়োগের ধীর গতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় প্রবৃদ্ধিতে গতি আসেনি। ফলে মাথাপিছু জাতীয় আয়ও উচ্চ মধ্যম আয়ের দেশের সীমানা অতিক্রম করতে পারেনি। যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা শ্রীলঙ্কার চেয়ে ভয়াবহ। অর্থাৎ আপনি যদি প্রাতিষ্ঠানিক গভর্নেন্সের কথা বলেন, শ্রীলঙ্কার প্রাতিষ্ঠানিক গভর্নেন্স বাংলাদেশের চেয়ে অনেক গুণ। এই কারণে প্রতিষ্ঠানে যখন গভর্নেন্স এনশিওর করা যায়, তখন একটা অর্থনীতি দ্রুত গতিতে বাউন্স ব্যাক করতে পারে। শুধু অর্থনীতি নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও প্রয়োজনীয় মানোন্নয়ন না হওয়ায় দক্ষ মানব সম্পদ তৈরির গতি কমেছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহিতার ঘাটতিও উন্নয়নের গতি কমিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, সেন্ট্রাল ব্যাংক যখনই কোনো কিছু সিদ্ধান্ত নেয়, মনে হয় যেন এটা সরকার থেকে অনেক ক্ষেত্রেই চাপানো। যে কারণে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যে স্বায়ত্ত শাসনের কথা বলি এবং সেন্ট্রাল ব্যাংকের যে সংস্কারের কথা উঠেছিল, সেগুলা কিন্তু ঠিকমতো বাস্তবায়ন হয় নাই। অতএব আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে সরকারের যে হস্তক্ষেপ, আমি বলবো পলিটিক্যাল পাওয়ার যেটা খাটানো হয়, যে কারণে কিন্তু একটা অর্থনীতি ঘুরে দাঁড়াতে অনেক ক্ষেত্রে সহায়ক নয়। শ্রীলঙ্কা সংকটকে সংস্কারের সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ কাঠামোগত দুর্বলতা দূর করে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশের শিল্পায়ন ত্বরান্বিত করতে সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার রাজধানীতে বিসেক শিল্পী নগরী কর্মকর্তাদের সম্মেলন ও কর্মশালায় তিনি এসব কথা বলেন জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান অন্তত 60% উন্নতি করাই সরকারের লক্ষ্য। মন্ত্রী জানান, সারা দেশে বিসিকের অব্যবহৃত প্লট দ্রুত প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে বরাদ্দ পাওয়ার পরও বছরের পর বছর যেসব প্লট পরিত্যক্ত রয়েছে, সেগুলো বরাদ্দ বাতিলেরও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় যেসব বিসিক শিল্প পার্কের সক্ষমতা শেষ হয়ে এসেছে, সেখানে নতুন শিল্প পার্কের প্রয়োজনীয়তা নিরূপণে দ্রুত সমীক্ষা পরিচালনার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি চলমান ও নতুন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করে শিল্প খাতের সম্প্রসারণে গতি আনতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। আগামী 7 দিনের মধ্যে এ বিষয়ে বিসিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী।
খাতগুলির অর্থনীতিতে ব্যাপকতা যতটুকু বাড়বে তত ইনকাম ডিসপেরিটি কম হবে, অর্থনীতির মধ্যে পুরো জনগোষ্ঠীর একটা সংশ্লিষ্টতা থাকবে, অর্থনীতির মধ্যে একটা প্রাণ প্রবাহ থাকবে। তো আমরা চাই আগামী দিনে আমাদের এই সিএমএসএমই খাতের শেয়ার বাড়ুক। বর্ষার আমেজে দেশীয় ঐতিহ্য আর ক্ষুদ্র কুটির শিল্পের সম্ভার নিয়ে রাজধানীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক বর্ষা মেলা। 56টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তুলে ধরেছেন তাদের নান্দনিক ও ঐতিহ্যবাহী পণ্য। আয়োজকদের আশা এ মেলা দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি করবে। বর্ষার আবহে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় ক্ষুদ্র কুটির শিল্পকে এক ছাদের নিচে তুলে ধরতে শুরু হয়েছে 5 দিনব্যাপী বিসিক বর্ষা মেলা। উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরির পাশাপাশি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। রাজধানীর তেজগাঁয়ে বিসিক ভবনে রোববার শুরু হওয়া এই মেলা চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এখানে দেশজ হস্তশিল্প, জামদানি, শীতলপাটি, মণিপুরি শাড়ি, নকশি কাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মধু সহ বিভিন্ন ক্যাটাগরির মোট 56টি স্টল অংশ নিয়েছে। এই প্রোডাক্টটা কিনলে সাথে 2টা চুড়ি গিফট করে দেই। আমি পাট নিয়ে কাজ করি এবং 100% পরিবেশ বান্ধব। প্লাস্টিকের পরিবর্তে যাতে আমরা পাট সবার হাতে পৌঁছায় দিতে পারি। মেলা শুরু আমরা ডিসকাউন্ট যতটুকু কমে রাখা যায় ততটুকু কমে আমরা সেল করি, তারপরও লাস্টের দিন আমরা একটু ডিসকাউন্ট দিয়ে থাকি। আমরা মূলত সুতি তাঁত পণ্যটা নিয়ে কাজ করছি। হ্যান্ডলুমটা বিলুপ্ত, প্রায় হ্যান্ডলুমটা আমরা তুলে আনার প্রয়াসে হ্যান্ডলুমটাই নিয়ে কাজ করছি। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাদের ঐতিহ্যবাহী ও নান্দনিক পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরছেন। এতে একদিকে যেমন বিক্রির সুযোগ বাড়ছে, অন্যদিকে দেশীয় পণ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতিও তৈরি হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতের কাজের জিনিসগুলো দেখবেন, পিছনে পেন্টিংগুলো, তারপরে সামনের পেন্টিংগুলো, চুড়ি, তারপরে অর্নামেন্টসগুলো সব ওরা নিজেরা বানিয়েছে। আয়োজকদের প্রত্যাশা বর্ষা মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন ক্রেতা, নতুন ক্রয়াদেশ এবং দেশীয় পণ্যের দীর্ঘমেয়াদী বাজার তৈরিতেও কার্যকর ভূমিকা রাখবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। একই সঙ্গে বেজাকে আরও বিনিয়োগ বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার চলছে বলেও উল্লেখ করেন তিনি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বেজা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বেজার নির্বাহী চেয়ারম্যান। বলেন, শুধু ইকোনমিক জোন প্রতিষ্ঠা করাই নয়, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোই বেজার মূল উদ্দেশ্য। এজন্য বিনিয়োগকারীদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে সরকার ও বেজার সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 2টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করে বেজা। এর মধ্যে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 20 একর জমিতে 52.80 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে ডেন্টা এপিআই লিমিটেড 12 একর জমিতে প্রায় 12.30 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস উৎপাদন কারখানা স্থাপন করবে বলে জানা গেছে। একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরো সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে, মানে একেবারে উইদাউট ফেল, প্রতি সপ্তাহে উনি আমাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের কি অবস্থা, ইলেকট্রিসিটির কি অবস্থা, গ্যাসের কি অবস্থা। এটা মানে অন উইকলি বেসিস ওনার সাথে আমার এই আলোচনাটা হয়।
আয়কর নথি নিরীক্ষা থেকে অব্যাহতির লোভ দেখিয়ে টাকা পয়সা দাবি করছেন প্রতারক চক্র। এ নিয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটি বলছে, এনবিআর এর কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। নিরীক্ষার জন্য ফাইল নির্বাচিত হলে তা আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়। রোববার সকালে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করদাতাদের সতর্ক করেছে এনবিআর বলছে, সম্প্রতি এক শ্রেণীর প্রতারক চক্র করদাতাদের কর নথি নিরীক্ষায় তথ্য নিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করেছেন। তারা নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করেছেন এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ফলে কয়েকটি বিষয় খেয়াল রাখার জন্য করদাতাদের অনুরোধ করেছে এনবিআর। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবি পূরণে এই রুটটি ফের চালু করা হয়েছে। সোমবার সকাল 11:50 ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারের 2 মন্ত্রী এবং এক উপদেষ্টা। আগামী দিনে ইনশাল্লাহ সিলেট কক্সবাজার রুটের বিমান আমরা দেখব। আর আমি আপনার সাথে এটাও, আমাদের মাননীয় মন্ত্রীর সাথে এটাও আলাপ করেছি, আমাদের সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট বিমানবন্দরটি একটা ফাংশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হোক। আমরা চাই যে এর যে রুটটা চালু করেছি সেটা চালুই থাকবে, আর সে ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এটা চালু হয়েছে, সুতরাং এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই। দর্শক দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। আরো একবার স্বাগত দেশ বাণিজ্যে। বিশ্ববাজারে নানা প্রতিকূলতার মধ্যেও সদ্য বিদায়ী অর্থ বছরে দেশের পণ্য রপ্তানি থেকে এসেছে 48 বিলিয়ন মার্কিন ডলার। তবে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তৈরি পোশাক খাতে চাপ থাকলেও চামড়া, পাট, হোম টেক্সটাইল, প্রকৌশল ও কয়েকটি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন অর্থ বছরে রপ্তানি বাড়াতে উৎপাদন ব্যয় কমানো, জ্বালানির সরবরাহ নিশ্চিত করা এবং বাণিজ্যিক নীতিকে স্থিতিশীল জরুরি। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন ডলার। বছরের শুরুতে ভালো প্রবৃদ্ধি থাকলেও মাঝামাঝি সময়ে বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং প্রধান বাজারগুলোর অনিশ্চয়তায় রপ্তানির গতি হারায়। তবে শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায় রপ্তানি। রপ্তানিকারকদের দাবি, শুধু অর্ডার বাড়লেই হবে না, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে ব্যাংক ঋণের উচ্চ সুদ, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ, বন্দর সক্ষমতা এবং দ্রুত কাস্টম সেবা নিশ্চিত করতে হবে। এই বৈশ্বিক যে অবস্থা, বিশেষ করে এই যে যুদ্ধের কারণ, যেটা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল না করা, আমাদের বিদ্যুতের দাম বেড়ে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া, এতে করে আমরা কিন্তু আমাদের যে কস্টিং বেড়ে গিয়েছে, আমরা অর্ডার ধরতে পারছি না, যার কারণে অর্ডার ফ্লো কিন্তু কমে গেছে। একই সঙ্গে বাজারে প্রবেশের কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আজকে দেশীয় এবং আন্তর্জাতিক নতুন বিনিয়োগ হচ্ছে না। তার কারণ কি? প্রত্যেক বিনিয়োগকারী চায় যে আমার বিনিয়োগের রিটার্নটা কিভাবে হবে। আমি বিনিয়োগ করলাম, আমি বিদ্যুতের জন্য ফ্যাক্টরি বন্ধ, গ্যাসের জন্য ফ্যাক্টরি বন্ধ, ফোর্টের কারণে আমার ঠিকমতো মাল রিলিজ করতে পারছি না, কাস্টমার দূরত্ব পাচ্ছি না। এগুলিকে যদি সমাধান করানো হবে, অতদের আসলে বিদেশি বিনিয়োগে ইনভেস্ট হবে না, দেশি লোকরাও কিন্তু ইনভেস্ট করার জন্য সাহস তারা পাবে না। অর্থনীতিবিদরা বলছেন, এককভাবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে বহুমুখী রপ্তানি খাত গড়ে তোলা এখন সময়ের দাবি। মূল্য সংযোজনকারী শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো গেলে বৈশ্বিক ধাক্কা সামলে দীর্ঘমেয়াদে রপ্তানি আয় স্থিতিশীল প্রবৃদ্ধি সম্ভব হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় আমরা কিন্তু খারাপ রেট পাইনি, সুতরাং সেই কিন্তু বাই দ্যাট টাইম
গত বছর জুলাই থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত 9 মাস 8 মাস প্রায় একটা আনসার্টেনটি ছিল। আবার নর্থ আমেরিকা ইউএস মার্কেটে যখন ডিসরাপশন শুরু হলো তখন কিন্তু অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলা ইউরোপে অনেক অ্যাগ্রেসিভ কার্যক্রম মার্কেটিং শুরু করলো, ডিসকাউন্ট দিচ্ছে। বাংলাদেশ সেটা পারেনি, কারণ আমাদের কিন্তু লেবার কস্ট মোটামুটি অ্যাফোর্ডেবল হলেও ওভারঅল বিজনেস কস্ট হাই। বিশ্লেষকরা বলছেন নতুন অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদন ব্যয় কমানো, বাজার বৈচিত্র্য এবং নীতিগত স্থিতিশীলতাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন SMH নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান সাফায়েতুল্লাহ রহমত। সাফায়েতুল্লাহ, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি জানতে চাই সেটি হচ্ছে দেশের রপ্তানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধির কারণটা আসলে কি, এবং আপনার মতে এই নেতিবাচক প্রবৃদ্ধি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভি সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, সত্যিকার অর্থে নেতিবাচক যে দিকটি আপনি কথা বললেন, আমরা কিন্তু সংখ্যার তুলনায় আমাদের যে উৎপাদন সক্ষমতা আর সংখ্যার তুলনায় কিন্তু আমাদের সেই পরিমাণটা কিন্তু ঠিক আছে। আমরা বিশ্ব বাজারে দাম কমে যাওয়াতে অর্থাৎ বার্গেইন করে আমরা আমাদের সেই পরিমাণ মতো দাম আমরা তাদের কাছ থেকে নিতে না পারার কারণে কিন্তু রপ্তানি আয় কমেছে। কিন্তু আমরা যে পরিমাণ পণ্য আগে আমরা রপ্তানি করতাম সেই সংখ্যার দিক থেকে কিন্তু আমাদের এই রপ্তানির সংখ্যা কমেনি। আর যে বিষয়টি আপনি বললেন, আমাদের এই সম্ভাবনাটা কিভাবে আমরা আমাদের সেই উৎপাদন সক্ষমতা বা আমরা কিভাবে এই বাজারটিকে আবারও নিজেদের গ্রিপে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে আমাদের আপনাদের এই সংবাদটি দেখছিলাম, জ্বালানি খাতের যে কথাটি বলা হচ্ছে, বিদ্যুৎ এবং গ্যাসের যে নিরবিচ্ছিন্ন একটি সংযোগ যদি আপনার চলমান থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদন সেই উৎপাদনটা আমরা করে দিতে প্রস্তুত থাকি। এবং সেটি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যে লিড টাইম, সেই লিড টাইমই আমরা আমাদের পণ্য রপ্তানি করতে পারবো, এবং সেক্ষেত্রে সরকারের যে একটি লক্ষ্যমাত্রা থাকে সেটি পূরণে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। আমি দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে জানতে চাই সেটি হলো যে এই মুহূর্তে দেশের রপ্তানি খাতের প্রধান বাধাগুলো কি আসলে? এই মুহূর্তে দেশের রপ্তানি খাতের প্রধান যে বাধার কথাটি আপনি বললেন, গত কিছুদিন যাবৎ বাংলাদেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান ছিল, যার ফলে বিদেশি বিনিয়োগকারী এবং বিদেশি যে ক্রেতারা তারা আমাদের উপর একটা আস্থার সংকটে ভুগছিল। সেই অবস্থান থেকে এখন আমরা অনেকটাই বের হয়ে এসেছি। আমরা নতুন সরকার বিনিয়োগের বেসরকারি সেক্টরে বিনিয়োগের একটি সুন্দর সম্ভাবনার খাত তৈরি করে দিয়েছে। সেই সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি। এখন শুধুমাত্র আমাদের যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে জটিলতাটা, সেই চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জটিলতা, কাস্টমস এবং আমাদের যে ব্যাংকের তারলতার যে সংকটটি ছিল, সেটি যদি আমাদের এই গার্মেন্টস কিংবা অন্যান্য রপ্তানিমুখী যে কলকারখানাগুলো আছে তাদেরকে যদি তারা তারল্য প্রবাহটা ঠিক রাখে, আর্থিক তারল্য প্রবাহ ঠিক রাখে, আমরা অবশ্যই আমাদের যে টার্গেট, আমরা সেই টার্গেট আমরা পূরণে সক্ষম হব। আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে জানতে চাই, আমাদের যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়ে গিয়েছে, এই নতুন অর্থ বছরে রপ্তানি খাত নিয়ে আপনার প্রত্যাশাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, নতুন অর্থ বছর শুরু হয়ে গিয়েছে, একটি নতুন সরকারের নতুন বাজেট। স্বভাবতই ব্যবসায়ীদের উপরে যে আমাদের যে টার্গেটটি, আমরাও চাই এখন বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি হয়েছে, দেশ একটি স্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকুক। সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে হলেও এই রপ্তানিমুখী যে শিল্প কারখানাগুলো আছে তাদেরকে যেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগটি সবসময় সাবলীল রাখতে পারে, নির্বিঘ্ন করতে পারে, যাতে করে আমরা আমাদের উৎপাদন সক্ষমতা আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমাদের যে টার্গেট থাকে সেই টার্গেটটি আমরা ফুলফিল করতে পারি। পাশাপাশি যেই জিনিসটি আছে, আমাদের যে নীতিগত সহায়তা, বিদেশি বাজার যে নীতিগত সহায়তা আমাদের প্রয়োজন, সরকারকে সম্পূর্ণ সিস্টেমটিকে অর্থাৎ ব্যাংকিং থেকে শুরু করে বন্ড, কাস্টম, আয়কর সব পুরো সিস্টেমটিকে যদি একটি নির্দিষ্ট একটি ছাতার নিচে বা একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আমরা সরকারের যে নির্ধারিত যে টার্গেট সেটা আমরা পূরণে সক্ষম হব। সাফায়েতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাফায়েতুল্লাহ রহমত। দর্শক, এবার দেখে নেব পুঁজিবাজারের দিন শেষের লেনদেন পরিস্থিতি।
আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আজ 43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5787 পয়েন্টে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 177টির দর বেড়েছে, কমেছে 153টির দর এবং অপরিবর্তিত রয়েছে 59টির দর। লেনদেন হয়েছে 1530 কোটি 7 লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় 1386 কোটি 12 লাখ টাকা বেড়েছে। এরপরে আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ গেইনারের তালিকা। প্রথম অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি, দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপরে আমরা দেখে নেব টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। এরপরে আমরা দেখে নেব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 8টির দর বেড়েছে এবং লেনদেন হয়েছে 15,416 টাকা। এরপরে দেখে নেব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 141টির দর বেড়েছে, কমেছে 96টির দর এবং অপরিবর্তিত রয়েছে 19টির দর। লেনদেন হয়েছে 66 কোটি 93 লাখ টাকা। এরপরে আমরা দেখে নেব প্রধান আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার। আজ ইউএস ডলার কিনতে খরচ হচ্ছে 123 টাকা 65 পয়সা এবং বিক্রি হচ্ছে 122 টাকা 65 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য 169 টাকা 57 পয়সা এবং বিক্রি হচ্ছে 162 টাকা 30 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 146 টাকা 18 পয়সা এবং বিক্রি হচ্ছে 139 টাকা 85 পয়সায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি জাপানি ইয়েনের ক্রয় মূল্য আজ 81 পয়সা এবং বিক্রি হচ্ছে 72 পয়সায়। সৌদি রিয়াল কিনতে লাগছে 33 টাকা 32 পয়সা এবং বিক্রি হচ্ছে 32 টাকা 56 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য 30 টাকা 87 পয়সা এবং বিক্রি হচ্ছে 29 টাকা 94 পয়সায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য 99 টাকা 7 পয়সা এবং বিক্রি হচ্ছে 94 টাকা 54 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 38 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য 20 টাকা 3 পয়সা এবং বিক্রি হচ্ছে 18 টাকা 3 পয়সায়। দর্শক, এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 4 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 20 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি প্রাইভেট সেক্রেটারি টু বোর্ড অব ডিরেক্টর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 4 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 11 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।